আমি চাই আমি যা তৈরি করেছি রাষ্ট্রের অংশ হিসেবে তার মূল্য নির্ণয়ের বিতর্কে রাষ্ট্রীয় পরিকল্পনার ঘাম ছুটে যাক। আমি চাই একজন উঁচু দরের শিল্পকলা বিশেষজ্ঞ হিসেবে যে ভালোবাসা প্রাপ্য হয়েছে আমার এবং আমার হৃদয়ের, তা যেন আমি পাই। আমি চাই কলমকে বন্দুকের সমকক্ষ করতে, শিল্পায়ন তালিকায় তার স্থান হোক লোহালক্করের পাশে। মায়াকোভস্কির লেখা কবিতার বাংলা অনুবাদ এটি, যার নাম দেওয়া হয়েছে স্বদেশাভিমুখে। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের শুক্রবারের নির্ধারিত বিষয় আমাদের সাংস্কৃতিক সংগ্রাম। আমাদের সাথে আজ এনটিভির স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক প্রযোজক সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড, এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং শিশুশিল্পী হিসেবে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সৈয়দা ওয়াহিদা সাবরিনা। কেমন আছেন আপনারা? জি, এনটিভি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আমি ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের কাছে আসতে চাই প্রথমেই, যে 1976 থেকে 2025 দীর্ঘ 49 বছর পর আবার চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে জননেতা মাওলানা ভাসানী আব্দুল হামিদ খান ভাসানীর ফারাক্কা লং মার্চ। জি, এই 5 নভেম্বর আপনি এই ভাসানীর যে নতুন চলচ্চিত্র সেটার যাত্রা শুরু করেছেন। তো এইটার ভাবনাটা কবে? না, এ ভাবনা অনেক দিন ধরে। আচ্ছা, মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী আমাদের যে একটা আদর্শ, একটা রাজনৈতিক রত্ন, এই জিনিসটা দীর্ঘদিন ধরে মাটি চাপা ছিল। জি, এর কিছুটা আমাদের রাজনৈতিক কারণেই চাপা দেওয়া হয়েছে। দীর্ঘ 15 বছর তো কিছুটা ইচ্ছা করেই দেওয়া হয়েছে। তো এই মণিটাকে আমি প্রজ্বলন করতে চাই আবার নতুনভাবে। এই ভাবনাটা আমার দীর্ঘদিন সময় ছিল, কিন্তু পরিবেশ ছিল না। এখন যেহেতু ভাসানীকে নিয়ে ছবি করার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে, তাই আমি প্রস্তুতি নিয়েছি যে ভাসানী ছবি বানাবো, যার নাম হলো ভাসানী। আচ্ছা। তো এই যে ফারাক্কা লং মার্চের বিষয়টার কি আসলে? এইটার বিষয়টা হলো যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বয়স যখন 90 বছর, উনি হসপিটালে ছিলেন, নাকে তখন ওনার পাইপ ঢুকানো ছিল। এইটাকে ফেলে দিয়ে একজন মানুষের দেশত্ব বোধ কতটা উঁচু মাপের হলে এই হসপিটালের বেড থেকে উঠে নাকের পাইপ খুলে দিয়ে উনি বললেন, আমি লং মার্চে যাব। জি, এবং এই লং মার্চ উনি করেছিলেন চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী হয়ে, প্রেমতলী হয়ে, গোদাগাড়ি হয়ে, চাঁপাই নবাবগঞ্জ হয়ে, এটা কানসাটে গিয়ে শেষ হয়েছিল। এবং এইটা আবার নতুন করে আমি ধারণ করতে যাচ্ছি আমার এই নতুন সিনেমার মধ্য দিয়ে। তাই আমি বলছি যে একবার হয়েছে লং মার্চ 1974-এ, সেটা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে। এবার হবে তারই প্রতিচ্ছবি সিনেমায় ধারণ করার জন্য। আচ্ছা, এই আর কি বিষয়টি। সেটা চিত্রনাট্য লেখা হয়েছে বা কবে নাগাদ? চিত্রনাট্যের কাজ প্রায় শেষের পথে। আচ্ছা, এটা আমরা জানুয়ারি থেকেই কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা। তো আশা করা যায় যে কবে নাগাদ এটা দর্শক? দেখেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ক্যানভাসটা অনেক বিশাল। জি, অনেক বিশাল বিষয়। ওনার ছোট কাল, ওনার যুবক কাল, ওনার বৃদ্ধকাল, প্রতিটা মুহূর্ত যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে ইনার মতো, ভাসানী সাহেবের মতো আর একটি নেতা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে কিনা বা এই এশিয়াতেই গ্রহণ করেছে কিনা সন্দেহ। তো ফলে তার প্রতিটি বিষয় যদি আমি ফ্রেমে আনি, তাহলে একটা অনেক বড় সময় আমাকে নিতে হবে। তারপরে আমরা চেষ্টা করব যে 1 বছরের মধ্যেই যেন আমি এটাকে দর্শকের মাঝে হাজির করতে পারি। আচ্ছা, হ্যাঁ। এবার আসি যে সৈয়দা ওয়াহিদা সাবরিনা, আপনি এক জায়গায় লিখছেন যে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। এবং জুলাই আন্দোলনে আমরা দেখতে পেলাম যে পুলিশ ছাত্রদের মুখ চেপে ধরছে। আপনি তো আন্দোলনের পুরো সময়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন এবং আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আইবিএ ডিপার্টমেন্টের। কি দেখেছেন এবং কেন পুলিশ আসলে মুখ ধরতে চায়? আমার এখনও খুব ক্লিয়ারলি মনে পড়ে 14 তারিখ রাতে যখন আমরা দেখলাম যে উনি আমাদের তখনকার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বক্তব্য দিলেন যে ওরা তো রাজাকারের ছেলেরা পাবে না তো কি এটা পাবে। হুম তো এরপরে যখন হচ্ছে গিয়ে দেখলাম যে প্রত্যেকটা হল থেকে মানুষজন রাস্তায় বের হয়ে আসছে, আমি ছাত্ররা, জি আমি তো হলে থাকি না, তো আমার পক্ষে রাতের বেলা যাওয়া সম্ভব হয়নি। জি পরের দিন আমি এবং আমার ফ্রেন্ড জুবায়ের আমরা যাই, এবং ওই সময়টাই আসলে আমি বুঝতে পারি যে মুখ চেপে ধরার যে ব্যাপারটা আসলে কিভাবে দমিয়ে রাখে, আপনাকে কথা বলতে দিবে না, আপনাকে নিজের যে একটা স্বাধীনতা, যে আমি নিজের ওপিনিয়নটাকে চর্চা করব, আমি নিজের পছন্দের রাজনীতিকে চর্চা করব, বা কিছু একটা ভুল সেটার এগেনস্টে আমি কথা বলবো, এই জিনিসটা আমরা 15 তারিখ থেকেই দেখতে পাই। সেদিনই হচ্ছে গিয়ে আমার এখনো মনে পড়ে, আমি বাসা থেকে যখন বেরোচ্ছিলাম, আমি 15 জুলাই জি, তা আমি চিন্তা করছিলাম যে বাসায় বলবো নাকি বলবো না, না বলে বের হলে তো কিছু হবে না, জানতেও পারবে না বাবা মা, কিন্তু একটা যদি কিছু হয়ে যায় আল্লাহ মাফ করুক। আমি বাবাকে গিয়ে বললাম যে বাবা এরকম প্রোটেস্ট হচ্ছে, আমি যেতে চাচ্ছি, তুমি পারমিশন দিলে আমি যাব। তো বাবা আমাকে বললো যাও, ভাড়া আছে তোমার কাছে, আচ্ছা নাও 500 টাকা রাখো, সাবধানে যেও, কোনো অসুবিধা হলে কল দিবা। বললো যে এরকম প্রোটেস্টের মধ্যে থাকতে হয়, বিপ্লবের মধ্যে থাকতে হয়। তা আমি বের হলাম, আমি গেলাম, আমি এবং আমার ফ্রেন্ড, আমরা রাজু ভাস্কর্যে, তখন ওখান থেকে প্রসেশন বের হলো সূর্য সেন হলে, তখন বের হতে দিচ্ছিল না ওখানকার ছাত্রদের, ছাত্রলীগের যারা ছিলেন আর কি। তো ওই সময় আমরা যখন যাচ্ছি হলপাড়ার দিকে রেজিস্ট্রার বিল্ডিং এর সামনে দিয়ে, তখনই আর কি একটু অস্থিরতা শুরু হয়। তো এরপরে ইভেন দো এটা আপনার ওই সময় হচ্ছে গিয়ে আমার এই জিনিসটা খুব খটকা লাগে যে ওই দিনই দুপুর 3টার সময় সাদ্দাম এসে হচ্ছে গিয়ে আপনার করলো, লাইভে বললো যে ওরা রাজু ভাস্কর্যতে বুকিং দিয়ে রেখেছিল, ওখানে তারা প্রোটেস্ট করবে, আমরা সময় মতো ছাড়িনি দেখে তারা হচ্ছে গিয়ে করেছে। না আসলে সেটা হয়নি। আমার এখনো মনে পড়ে যে আমরা 2:15 দিকে যখন বের হলাম, আমরা সময় মতোই বের হয়েছি, এবং ওখানে গিয়ে তারা ওই সূর্য সেন হলের যারা ছাত্রলীগের ইরা ছিল, আমি ঠিক জানি না যে ওখানে শুধু সূর্য সেন হলেরই ছাত্রলীগের ইরা ছিল কিনা, কিন্তু তারা আমাদের দিকে ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। এবং ওই পর্যায়ে আমি কখনো আগে এরকম ইয়ের মধ্যে ছিলাম না, তো দিস ওয়াজ ভেরি নিউ টু মি। আমি আমার ফ্রেন্ড দৌড় দে, সাবরিনা দৌড় দে, আমরা দৌড়ানো শুরু করলাম, ওরা তো পেছন থেকে ইট পাটকেল মারছে, কাচের বোতল মারছে। এই সময় আমার ফ্রেন্ড আমার মাথাটা জাস্ট ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দিল। তো আমি একটু কনফিউজড, আমরা দৌড় দিয়ে আপনার ফুলার রোড দিয়ে হচ্ছে গিয়ে বের হয়েছিলাম। এরপর আমার ফ্রেন্ড বললো যে ওরা অনেক ইট পাটকেল মারছিল, আমার মাথার পাশ দিয়ে গিয়েছে। এরপর যখন আমি বাসায় আসলাম, তখন ফেসবুকে হওয়া শুরু করে যে তারা ছেলে মেয়ে সবাইকে মারছে। ওই দিনই কিন্তু আপনার এটা শুরু হয় মেইনলি, আপনার ঢাকা ভার্সিটির যেসব ছাত্রছাত্রীরা ওই দিন রাস্তায় নেমেছিল, ছাত্রলীগের শুধু না, বরঞ্চ ওরা বাইরে থেকেও মানুষজন এনে ছেলে মেয়ে নির্বিশেষে মেরেছে। আমরা ছবি দেখেছি, আমরা ভিডিও দেখেছি। এবং এরপরে যখন আপনার 16-17 তারিখের দিকে, 16 তারিখে তো আপনার শহীদ মিনারে প্রচুর ছিল, 17 তারিখে হলগুলো বন্ধ করে দিল। হল বন্ধ করার পরে পুলিশের একটা চলে আসে ঢাকা ভার্সিটিতে। যখন তাদের এই আপনার প্রেজেন্সটা ঢাকা ভার্সিটিতে আছে, ওই সময় আমার এখনো মনে পড়ে যে আমার ফ্রেন্ডরা, তাদের অনেককেই হচ্ছে গিয়ে হ্যারাস করা হয়েছে, মারা হয়েছে। তারপর আমার এক বান্ধবী অরুণিমা, সে আটকে ছিল একটা জায়গাতে, কারণ পুলিশ টিয়ার গ্যাস মারছিল সেদিন। তো এরকম অবস্থাতে আসলে বোঝা যায় যে এই যে মুখ চেপে ধরে রাখার ব্যাপারটা, আমি অনলাইনে এসেও কিছু বলতে পারছি না, আমি ফেসবুকে একটা কোনো স্ট্যাটাস দিব, বা আমি খোলা মাঠে আমার একটা বন্ধুকে বলবো যে এই জিনিসটা ঠিক হচ্ছে না যেটা হচ্ছে, এটাই তো আসলে মুখ চেপে ধরার বিষয়টা। এবং এখানে যে পুলিশের যেই রোলটা ছিল, এটা আসলে কোনোভাবে এক্সপেক্টেড না। আপনি কি আশা করবেন যে পুলিশ আপনাকে প্রোটেক্ট করবে, আপনার পাশে থাকবে, জাতির জন্য থাকবে, জাতির এগেনস্টে থাকবে, এটা আপনি কখনো চিন্তা করবেন না। সো এটাই আর কি, লাইক মানে পুলিশ একটি সরকারি বাহিনী মনে হয়েছে, মানে এর বাইরে মানে কিছু মনে হয়। জি জি। আর একটা হচ্ছে আমরা দেখেছি যে হলের ছাত্র ছাত্রী নির্বিশেষে কিন্তু ছাত্রলীগের যে সন্ত্রাসী বাহিনী বলি বা ছাত্র নামধারী, তারা কিন্তু মেয়েদের ছাত্র সবার উপর হাত তুলেছে, এবং সেগুলো কিন্তু প্রকাশ্য ভিডিও আছে, ছবি আছে, আমরা দেখেছি চরমভাবে পিটিয়েছে, এবং মেয়েরা ছুটাছুটি করছে তাদের হাত থেকে বাঁচার জন্য। হ্যাঁ, আপনি আপনার বাবার কথা বলছিলেন, তো দর্শকদের উদ্দেশ্যে মানে জানিয়ে রাখতে হয় যে আপনারা সম্পর্কে বাবা মেয়ে, হ্যাঁ, এবং
আমি ডায়মন্ড ভাইয়ের কাছ থেকে শুনতে চাই যে এই যে আপনি একটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জি। এসছেন এবং আপনার যে আপনি প্রথমে নাট্য নির্মাতা ছিলেন এবং নাটক দিয়ে আপনার শুরু হয়, আপনি সেই চাঁপাইনবাবগঞ্জ থেকে উঠে এসছেন, জি। আবার চাঁপাইনবাবগঞ্জে আবার বলছেন যে মানে ভাসানীর যে ছবি করতে যাবেন, এই যে আসা যাওয়া, এই যে আপনার একটা দীর্ঘ সংগ্রাম, সাংস্কৃতিক সংগ্রাম, জি। এই সংগ্রামটা কেমন ছিল, এই পথটা কেমন ছিল? দেখুন, আমাদের কাছে কোনো সময় মসৃণ মনে হয়নি। হুম, কেন কেন মসৃণ মনে হয়নি? আমার যাত্রাটা একটু ভিন্ন টাইপের। জি, মানে আমি গতানুগতিক ছবির বাইরে ছবি করি। যেমন আপনার হয়তো সাঁওতাল নিয়ে বা মুচি নিয়ে, ধোপা নিয়ে, এই সমস্ত লাইফ নিয়ে কাজ করি। আমি যখন কৃষক সাঁওতাল বিদ্রোহের উপরে ইলামিত্রের কি তেভাগা আন্দোলন, নাচলের রানী করলেন। নাচলের রানী করলাম, তখন তারপরে আপনার তখন ছবিটাকে আটকে দেওয়া হয়েছিল। আটকে দেওয়া হয়েছিল এটার জন্য আমাকে একটা বড় ধরনের মানে সময় ক্ষেপণ হয়েছে। যুদ্ধ করতে হয়েছিল। তো তখন সেন্সর বোর্ড আটকে দিয়েছিল। সেন্সর বোর্ড আটকে ছিল এবং আটকে ছিল একটা বিশ্রী রকমের শর্ত দিয়ে যে ভারতের অনুমতিপত্র আনতে হবে। আমি আমার এই ভূখণ্ড, অর্থাৎ এই ছবিটা তো নাচলের রানী, এটা কি 2005 বা 6 এর কথা বলছেন? 2006 5-6-এর। জি, তো এই ছবিটা তো আমি বানিয়েছি তৎকালীন পূর্ব পাকিস্তান এই ভূখণ্ডে, জি, আজকের বাংলাদেশ। জি, তো তখন সংগঠিত হয়েছিল 1950 সালের 5ই জানুয়ারি সংগঠিত হয়েছিল এই কৃষক সাঁওতাল বিদ্রোহ ইলামিত্রের নেতৃত্বে। আমি সেই গল্পটাই বলেছিলাম। এখন বলা হলো কি যে আরও বিশ্রী কেন বললাম, যে বলা হয়েছিল, আমাকে চিঠিটা দেওয়া হয়েছিল এরকম, ভারতের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র আনতে হবে। হুম, আমার প্রশ্ন হলো, আমি আমার দেশের একটা ইতিহাস বর্ণনা করেছি, আমি কেন ভারতের অনুমতিপত্র নেব? হুম, আমি কি ভারতের অঙ্গরাজ্য? ভারত বলবে হ্যাঁ এই ছবির মুক্তি দেওয়ার অনুমতি দেওয়া হলো তবে মুক্তি দেব। আমি ছবি নিয়ে যে বঙ্গোপসাগরে ফেলে দেব, হুম। তবু আমি ভারতের অনুমতিপত্র আনতে যাব না। মানে লজিকটা কি আসলে, কেন ভারতের অনুমতি লাগবে? আননেসেসারি আটকে দেওয়ার জন্য। আচ্ছা, মেনলি এটা ছিল একটা এই ছবিটাকে আটকে দেয়া। ইলামিত্রের উপরে ছবি, ইলামিত্রের লাইফ হিস্ট্রি না, কিন্তু হুম, বারবার বলা হচ্ছিল ইলামিত্রের উপরে ছবি। সাঁওতাল বিদ্রোহের উপর। ছবি কিন্তু ইলামিত্রের লাইফের উপরে না, সাঁওতাল বিদ্রোহের উপরে। জি, সাঁওতাল বিদ্রোহের উপরে ইলামিত্র নেতৃত্ব করেছিল বলে ইলামিত্র এসেছিল। এটা যদি বেগম রোকেয়া করতেন তাহলে বেগম রোকেয়া আসতেন। জি, 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 তো বলা হচ্ছিল বারবার ইলামিত্রের উপরে ছবি। হুম, 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 তো আটকে দিয়ে এই ধরনের একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছিল, যেটার জন্য আমি লড়াই শুরু করি। এবং আমি আজও ধন্যবাদ জানাই, ছবিটা আপিলে জিতার পরেও ছবি আটকে দেওয়া হয়েছিল। তখন সেই সময়ের বাংলাদেশ সরকারের তখনকার মুখ্য সচিব ডক্টর কামাল সিদ্দিকী, হুম, উনি এককভাবে এই ছবিটার পক্ষে অবস্থান নিলেন। হুম, যে উনি কৃষক বিদ্রোহ সম্পর্কে জানেন, জি, উনি ইলামিত্র সম্পর্কে জানেন। উনি বলছিলেন উনি তখন ছোট ছিলেন, ওনার বাবা মা ওখানে রাজশাহীতে থাকতেন, উনি সব ঘটনা বাবা মায়ের কাছ থেকে শিখেছেন, জেনেছেন। ফলে ছবিতে যা দেখেছি আমি, এর একটা ফ্রেমও ফেলার মতো না, বলে এই ছবিকে রিলিজ করতেই হবে। জি, জি, জি। এই ওনার ওইটার কারণে ছবিটা রিলিজ হয়েছিল। তো নাচলের রানী তো আপনার প্রথম নির্মিত চলচ্চিত্র বা মুক্তিপ্রাপ্ত। হ্যাঁ, দীর্ঘ জি, হ্যাঁ, 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 পূর্ণাঙ্গ ফিচার ফিল্ম বলতে যেটা, সেটা না। জি, জি, জি। তারপরের ছবি কোনটা ছিল আসলে? তারপরে ছিল গঙ্গা যাত্রা, গঙ্গা যাত্রা, এবং তারপর ছিল অন্তর্ধান। অন্তর্ধান। ফারাক্কার কারণে যে আমাদের দেশে পানি শূন্যতা দেখা জি, দিল, জি, জি, জি। ফারাক্কার কারণে যে আমাদের পদ্মা মরে গেল, এই মেসেজটাই দিয়েছিলাম অন্তর্ধান। তারপর আপনি আবার 2012 সালে রোহিঙ্গা শুরু করলেন এবং না, রোহিঙ্গা এন্ট্রি করলাম 2012-তে। আচ্ছা, কিন্তু আমি হঠাৎ করে দেখলাম যে আল জাজিরায় একটা নিউজ হচ্ছে, কফি আনান এসছেন এতে রাখাইনে। জি, তো কিছু লোক স্লোগান দিচ্ছে গো ব্যাক হোম, গো ব্যাক হোম। তো এই কফি আনানকে ব্যাক করিয়ে দিচ্ছে। আমি তখন ধারণা করেছিলাম যে এরকম একটা জাতি আছে যারা রাষ্ট্রহীন, রোহিঙ্গা, এদের উপরে রাখাইনে গিয়ে একটা ছবি করব। আপনি, আপনার সাথে যখন কথা হচ্ছিল তখন আপনি বলছিলেন যে আপনারা পারিবারিকভাবে মানে জোটবদ্ধ হয়ে জুলাই আন্দোলনে ছিলেন, সেটা কখন কিভাবে শুরু হলো? এটা তো আমার শুরুটা তো শুরু থেকেই, আমার শুরুটা শুরু থেকেই। কারণ হলো যে দেখেন, আমরা কি চাই,
আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, জি আমরা একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই, একনায়কতন্ত্র মুক্ত একটা বাংলাদেশ চাই। জি আমাদের এখানে সমস্ত কিছু, আমাদের জারি সারি আলকাপ যাত্রা, ওই আপনার ইসলামিক মাহফিল সব কিছু হবে যেমন হতো সুন্দরভাবে। এটা তো মাঝে একটা সময় আমরাকে চরমভাবে হোঁচট খেতে হলো। জি যে হোঁচটটা খেতে হলো, এখানে ইসলামিক জনসভা করা যায় করলে আলেমদেরকে ধরে নিয়ে যায়, এখানে কোনো কথা লেখা যায় না, মন খুলে কোনো কথা লেখা যায় না। একটা পরিবারকে এমনভাবে সংরক্ষণ করা হলো যে তাদের হাজার দোষ ত্রুটি থাকলেও সেটা বলা যাবে না, বললে আপনার বিরুদ্ধে একটি মামলা হবে। তো আমরা এইটা তো ভুক্তভোগী। আমার তো আরও আমার কর্মময় জীবনেও তো অনেক বাধা, পদে পদে বাধা পেয়েছি, তা গায়ে এগুলো আর না বলি, কিন্তু এইটা তো সবার ক্ষেত্রেই হয়েছে। জি তো আমরা একটা সচেতন নাগরিক, আমার কাছে মনে হয়েছে এই বাধা মুক্ত একটা দেশ আমরা চাই। জি আমরা যখন সুযোগ পেলাম এই বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, জি তাদের এই ত্যাগের ভিতর দিয়ে, তখন আমরা এটার সাথে শরিক হলাম। জি জি আপনি বলছিলেন যে আপনার মেয়ে যখন আক্রান্ত হলো তখন আর আপনার মানে একেবারে ঘরে বসে থাকতে তখন তো আমার বউ আর ঘরে বসে থাকতে চায়নি। জি আমার ওয়াইফও বললো যে আমি যাব। জি তো আমি বললাম যে আমার 85 বছর বয়সের মা, মা। ঘরে বৃদ্ধ মা, তার হিপ জয়েন্ট রিপ্লেস করা হয়েছে, জি আমার ছোট মেয়েটা একটু ডেভেলপমেন্ট ডিলে। তো এই দুটা মানুষকে, অবুঝ মানুষকে ঘরে রেখে তুমিও বের হবা? উনি বললেন যে হ্যাঁ আমিও বের হব। জি তারপরে এই আমরা তিনজনা মিলেই সব সময় থেকেছি, ঝড় বৃষ্টি, তখন তো বৃষ্টি সব সময় মনের ভিতর মনে হয়েছে, যখন মেয়েটা, আমার ওই ছোটো মেয়েটা দেখতো যে আমরা চলে যাচ্ছি, বারান্দা দিয়ে বা জানালা দিয়ে জি হ্যাঁ বারান্দা তখন ও গ্রিল দিয়ে দেখতো, আমি মনে মনে ভাবতাম যে না জানি কোনো হেলিকপ্টার থেকে গুলি এসে আবার জি, জি। আমার এই মেয়েটাকে লাগে কিনা। তখন তো এই সমস্ত ঘটনা ঘটছে। ও চলে যেত ইউনিভার্সিটি, আমার ওয়াইফ চলে যেত, আমার ওয়াইফ থাকতো নিকেতন থেকে গুলশান দুয়ে, আমি চলে যেতাম কখনো আপনার ওই ইউনিভার্সিটি, কখনো আমাদের যে সমস্ত বিভিন্ন জায়গাতে, হয়তো সংসদ ভবনের সামনে, জি, জি, ফার্ম জি, জি। গেটে, এই সমস্ত জায়গায়। আচ্ছা, তো সৈয়দা ওয়াহিদা সাবরিনা, আপনি শিশু শিল্পী হিসেবে 2011 সালে গঙ্গা যাত্রা এবং 2015 সালে অন্তর্ধান ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। জি তারপর আপনাকে নিয়মিত পর্দায় দেখা যায়নি কেন? দুটো কারণ। তখন 2015 সালের পর তো আমি তখন বোধহয় গ্রেড 6-এ বা 7-এ, তো তখন আমার পড়াশোনা আরও বেশি টাফ হয়ে যাচ্ছিল। আমার ও লেভেলস ছিল, সামনে এ লেভেলস ছিল, তো এইটা একটা কারণ ছিল। আর ই না হওয়ার আর একটা ছিল যে আসলে আমাদের যে মিডিয়া ইন্ডাস্ট্রিটা, আমার কাছে খুব মনে হয়েছে খুব মানে একঘেয়েমি বা একদিকে করে দেওয়ার একটা আছে এখানে। আমাদের অপরচুনিটিস দেওয়া হয় না। কেউ যদি কিছু ডিজার্ভ করে তাকে বঞ্চিত করা হয়, এবং শুধু বঞ্চিত করা হয় তা না, তাকে অনেক রকমভাবে প্রেশারাইজও করা হয়। তা আমার এই পার্টিকুলার কালচারটা কখনো পছন্দ হয়নি। আমি আমার বাবাকে দেখেছি সারা জীবন, তার ক্যারিয়ারে যে সব অবস্টেকলসগুলো ছিল, বাধাগুলো ছিল, বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি। আপনার অ্যাওয়ার্ড শোগুলো বলেন বা যাই বলেন, আমরা তো জানি সব। তো এগুলো দেখে আমার কখনো মনে হয়নি যে এটা আসলে ঠিক জায়গা আমার জন্য। আমি এই কারণে বলবো, জি, যে এই কারণে আমার একটা কথা বলার খুব ইচ্ছা, বলিও আমি, জি, যে এই যে একটা প্র্যাকটিস হয়েছিল, ব্ল্যাক লিস্ট, অমুক শিল্পী ব্ল্যাক লিস্ট, জি, অমুক পরিচালক ব্ল্যাক লিস্ট। হ্যাঁ, আপনি একটা আদর্শ বিশ্বাসী হতে পারেন, জি, আমি একটা আদর্শ বিশ্বাসী থাকতে পারি, কিন্তু ব্ল্যাক লিস্ট করে দেওয়া শিল্পীদেরকে, ঠিক আছে, যদি কেউ এক্সট্রিম কিছু করে থাকে, অতিরিক্ত যে কিছু করেছে, তাকে ব্ল্যাকলিস্ট করা তো আবার পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের কারণে। এটাই বলছি আমি, যে ওইটাই আপনি ব্ল্যাক লিস্ট করেন আর যাই করেন, যদি কেউ অপরাধ করে থাকে, কোনো শিল্পী যদি প্রত্যক্ষভাবে অপরাধ করে থাকে, যেমন আমরা দেখেছি কিছু শিল্পীকে বৈষম্য আন্দোলন চলার সময় আলো আসবেই নাকি একটা নামে বিপক্ষে অবস্থান নিতে, বিপক্ষে অবস্থান নেওয়াই শুধু না, তারা একটা বিতর্কিত স্থাপনা, অগ্নিকাণ্ডে বিধ্বস্ত একটা স্থাপনায় গিয়ে কান্নাকাটি করা, সেখানে তাদের
কোনো একজন শহীদের, তখন কিন্তু অনেক শহীদ হয়ে গেছে, জি ছোট ছোট বাচ্চা মারা যাচ্ছে, বাচ্চা মারা তাদের জন্য গেছে। তাদের কোনো কান্না নেই। তখন কোনো শব্দ প্রয়োগ করা হচ্ছে না, বলা হচ্ছে না, কিন্তু একটা স্থাপনার ইটের জন্য কান্নাকাটি করা হচ্ছে। এগুলো ঠিক আছে, এগুলোর জন্য আপনার ব্যবস্থা নিতে পারেন, নেন, কিন্তু সব সময় আমরা যেন ওই ব্ল্যাক লিস্টের কালচারটা থেকে বের হয়ে আসি। ওটা একটা সাধারণ মানুষ, আমি তো আমার যে অপরাধ তাতে আমার তো ব্ল্যাক লিস্ট হওয়ার মতো মানুষ ছিলাম না, জি বা আমার পরেও আজকেও যারা আমার মতো কোনো মানুষ, যারা নির্ভেজাল মানুষ, হয়তো তার ব্ল্যাক লিস্ট হওয়ার কারণ নাই, কিন্তু সে একটা অন্য আদর্শে বিশ্বাসী, আমি ব্ল্যাক লিস্ট করে দিলাম। এই কালচারগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। জি জি যে কারণে দেখেন আমার মেয়ে কিন্তু এগুলোকে ঘৃণা করেছে, হ্যাঁ। এই ঘৃণা থেকে কিন্তু তারা সরে গেছে। এরকম আরও অনেক ছেলে মেয়ে যারা আমাদের পরবর্তী প্রজন্মে আমরা পেতাম, তারাকে পাচ্ছি না এই সমস্ত কারণে। তো তাহলে সাবরিনার আর মানে মানে অভিনয়ে ফেরার আর কোনো মানে ইচ্ছা বা আগ্রহ নেই এখানে? অভিনয়ে ঠিক ইচ্ছা নাই, কিন্তু ক্যামেরার পেছনে ইচ্ছা আছে। কাজ করার ইচ্ছা আছে। জি। ওকে, তো আপনি তো মানে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত, বিশেষ করে ঝিলমিল নামে সম্ভবত একটি ঝিলিমিলি, সংগঠনের জি। সাথে যুক্ত, ঝিলিমিলি। জি। তো কি ধরনের কাজ করে থাকেন আপনারা? আপনার মানে উদ্যোগের সাথে আর কারা কারা আছেন? ঝিলিমিলি হচ্ছে আমাদের আইবি এর একটা ইনিশিয়েটিভ, আমাদের স্টুডেন্টদের ইনিশিয়েটিভ। এটা আমাদের সিনিয়ররা হচ্ছে গিয়ে শুরু করেছিলেন। তারা শুরু করেছিলেন ঢাকা ইউনিভার্সিটি যেসব আন্ডার প্রিভিলেজ বাচ্চারা আছে, সুবিধাবঞ্চিত যেসব শিশুরা যারা ফুল বেচে, তারপর হচ্ছে গিয়ে আপনার সারাদিন হচ্ছে গিয়ে আপনার ওই ছোটোখাটো জিনিসগুলো কলম বেচে এই করে, তো তাদেরকে একটা হচ্ছে গিয়ে আপনার একটা সিস্টেমে আনার একটা চেষ্টা আর কি। তো এটা শুরু হয়েছিল খুব ছোটখাটো ভাবে, যে কয়েকজন বাচ্চাকে নিয়ে আমাদের সিনিয়ররা পড়াতেন, অ্যান্ড এরপরে হচ্ছে গিয়ে আমাদের ব্যাচ বাই ব্যাচ এটা হচ্ছে গিয়ে কন্টিনিউ করা হয়। তো আমাদের ক্ষেত্রে এখন এসে ঝিলিমিলি আমাদের ঢাকা ভার্সিটির এই বাচ্চাগুলোকে নিয়ে এখনো আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই যে সামনে আমরা যাতে আরো তাদেরকে হচ্ছে গিয়ে একটা এডুকেশন সিস্টেমের আন্ডারে আনতে পারি, আরো এটা বড় পরিসরে হচ্ছে গিয়ে আমরা আরো বাচ্চাদেরকে সাহায্য করতে পারি। কিন্তু এই বাদেও আমাদের আপনার আন্দোলনের মধ্যে এবং এরপরে আমাদের যে ফেনীতে বন্যা হলো এবং বিভিন্ন জায়গাতে বন্যা হলো, এগুলোর মধ্যে আমি বলবো শুধু ঝিলিমিলি নয়, ঝিলিমিলিতে যারা সাহায্য করেছেন টাকা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, তাদের সবারই একটা অবদান ছিল। তো আমরা আন্দোলনের সময় বিভিন্ন মানুষকে আপনার ঢাকার ভিতর, ঢাকার বাইরে, সারা বাংলাদেশে আহত হয়েছে বা কারো ফ্যামিলিতে কেউ নিহত হয়েছে, কেউ কোথাও আটকা পড়েছে, এরকম বিভিন্ন জায়গায় আমরা সাহায্য করেছি। এবং বন্যার মধ্যে আমরা আমাদের সিনিয়র জুনিয়র আইবিএ থেকে সব ছেলেমেয়েরা একসাথে হয়ে ত্রাণ করে, ইভেন আমাদের স্টুডেন্টরা ফেনী পর্যন্ত গিয়েছে বন্যার মধ্যে ত্রাণ বিতরণ করার জন্য। ওরা আমি আরেকটা জিনিস দেখেছি, রাতকে রাত জেগে কোঅর্ডিনেট করতে, কে কোথায় আছে, কোন ছেলে কার মায়ের সাথে এখন পর্যন্ত কথা হয়নি তার সাথে লিঙ্ক করে দেওয়া, কোন স্টুডেন্টটা এখনো বাসাতে পৌঁছাতে পারেনি, সে রাস্তায় আছে, তার মেসেজটা পৌঁছে দেওয়া, এই জিনিসগুলো প্রতিনিয়ত প্রত্যেক সব সময়, মানে ঘুমাতো না সারাদিন, ইউনিভার্সিটি রাত্রেবেলা সারা রাত ওই ল্যাপটপ নিয়ে এইগুলোকে কোঅর্ডিনেট করা, কে কোথায় আছে, কে কার খাওয়া হয়নি, কে টাকার জন্য এখান থেকে ওই কে কুমিল্লা গেছে, কে আপনার কক্সবাজার গেছে, আটকায় গেছে, আসতে পারছে না, তার টিকিটের টাকা পাঠানোর ব্যবস্থা করা, এইগুলো করতো সব। খুবই ভালো। তো আমি আপনাকে একটি প্রশ্ন করতেই চাইবো, যেহেতু আপনি একজন ফিল্ম মেকার, তো আপনি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সংস্কারের কথা বলছিলেন, যে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সংস্কারের মাধ্যমে দ্রুত পুনর্গঠন জরুরি, মানে কেন জরুরি আর কি ধরনের সংস্কার মানে হওয়া উচিত বলে আপনি মনে করেন, একটু ছোট্ট করে বলবেন। দেখেন, এক সময় তো এগুলো সব একেবারে কুক্ষিগত অবস্থায় ছিল, জি এমন কুক্ষিগত অবস্থায় ছিল যে যার যেটা সিদ্ধান্ত হয় সে সেটা নেয়। আমি এমনও দেখেছি যে চুরি বোর্ডের মেম্বারদের মধ্যে বাইরে এসে তারা নিউজ করছে, ও জুরি বোর্ডে ওর ফ্যামিলি মেম্বারদের জন্য পুরস্কার নিয়ে গেল, এ আমার জন্য এই করছে। আমি এটা দেখেছি, এগুলো এসছে অনেকের জুরি বোর্ডে থাকা অবস্থায়, নাম আর না বলি, সম্মানিত লোক, নাম না বলি। দেখেন, আমি আরেকটা কথা বলতে চাচ্ছি এখানে, সেটা হলো যে আমাদেরকে সেই বিবেচনায় আসতে হবে। আমি 3 তারিখে সাবেক প্রধানমন্ত্রী ওনার গণভবনে একটা
মিটিং কল করেছিলেন ব্যবসায়িকদেরকে নিয়ে জি 3 তারিখে, জি জি, মনে আছে। মনে আছে নিশ্চয়ই? আচ্ছা, এইখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি, এখানে যে সব ব্যবসায়িকই এসেছিলেন উনাকে ভালোবেসে, উনার এই এই স্বৈরাচারী গুলির প্রস্তাব বা বিষয়টাকে সমর্থন করার জন্য, তা না, অনেক ব্যবসায়িককে আসতে হয়েছে কিন্তু বাধ্য হয়ে, জি 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 যে উনি যদি না এখানে যান তাহলে ওনার কালকে ওনার ব্যবসা থাকবে না, জি। ওনার 12টা বাজায় দিবে, যা হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইরকম কিছু ঘটনা আর যেন না ঘটে। জি এই সেন্সর বোর্ডে আমার মতো যে ভুক্তভোগী জি সেরকম যেন আর না হয়। জি জি, আমরাও তাই চাই। আমাদের অনুষ্ঠানের সময় একেবারেই শেষ। আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী কোনো আয়োজন অবশ্যই দেখা হবে আপনাদের সাথে। থ্যাংক ইউ, আপনাকেও আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। জি জি ভালো লাগলো আজকে এনটিভির এই প্রোগ্রামে। জি সবাইকে এনটিভির দর্শকবৃন্দকেও শুভেচ্ছা। জি, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানটি। আমাদের আয়োজন আজকের মতো এখানেই শেষ হচ্ছে। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।